অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাংক হিসাব তলব করেছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU। চিঠিতে আগামী ৩ কর্মদিবসের মধ্যে আসিফ মাহমুদের ব্যক্তিগত অ্যাকাউন্টের সব তথ্য নথিভুক্ত করে আর্থিক গোয়েন্দা সংস্থা BFIU-তে পাঠাতে বলা হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারে আসিফ মাহমুদ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ছিলেন। সাবেক এই উপদেষ্টার বিরুদ্ধে ইতিমধ্যে দুর্নীতি দমন কমিশনে অভিযোগ জমা পড়েছে। বর্তমান বোর্ডের বিরুদ্ধে ক্লাবগুলোর বিদ্রোহের কারণে অনিশ্চিত হয়ে পড়েছে প্রিমিয়ার লিগ। এ নিয়ে শঙ্কায় পড়েছেন ক্রিকেটাররাও। ওয়ানডে বিশ্বকাপের আগে প্রস্তুতির জন্য প্রিমিয়ার লিগ মাঠে গড়ানো জরুরি বলে জানিয়েছেন নাজমুল হোসেন শান্ত। না, আমরা তো বলবো যে আমরা খেলতে চাই। এখন আমাদের কথা শুনবে কিনা সেটা তো জানি না, বাট আমার মনে হয় যে খুব ইম্পর্টেন্ট যে এই ওয়ানডে টুর্নামেন্টটা হওয়া, স্পেশালি প্রিমিয়ার লিগ। এখানে সামনে আমাদের ওয়ানডে ওয়ার্ল্ড কাপ আছে, পাশাপাশি আমরা ওয়ানডে ম্যাচও খুব কম খেলি এখন। সো এই প্রিমিয়ার লিগের একটা সময় কিন্তু ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়। সো খুব ইম্পর্টেন্ট একটা টুর্নামেন্ট। আমি চাইবো যে লিগটা খুব ভালোভাবে হবে এবং কম্পিটিটিভ খেলা হবে এবং ভালো স্পোর্টিং উইকেটে খেলা হবে। সো লিগটা হওয়া অবশ্যই ডেফিনেটলি উচিত, বাকিটা ওপরআল্লাহ জানে। কাউকে না জানিয়ে হঠাৎ নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ ভূমি অফিস পরিদর্শনে গেছেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামাল। সকাল 8:55 তিনি ওই কার্যালয়ে গিয়ে দেখতে পান অফিস তালাবদ্ধ। সরকারি নির্ধারিত সময়ের 5 মিনিট পূর্বে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 5 নম্বর ওয়ার্ডে অবস্থিত ভূমি কার্যালয়ে উপস্থিত হয়ে এই ঘটনা দেখেন প্রতিমন্ত্রী। প্রায় 30 মিনিট অপেক্ষার পর অফিসের কর্মচারী কার্যালয়ের তালা খুলে দিলে তিনি ভেতরে প্রবেশ করেন এবং সিদ্ধিরগঞ্জ ভূমি অফিসের সহকারী কর্মকর্তা নায়েব মোহাম্মদ নাসির উদ্দিনকে নিয়ে বিভিন্ন নথিপত্র পর্যালোচনা করেন। নির্ধারিত সময়ে ভূমি অফিসের কাউকে না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রতিমন্ত্রী। জনগণের সাথে যে সম্পৃক্ততা, ইন্টারাকশনটা, সেটা হয়ে উঠছে না। সেই বিষয়টা আমরা অ্যাড্রেস করব। আর আজকে আমরা যা দেখেছি অফিসিয়াল কিছু সিক্রেসি ম্যাটার আছে, সেই জিনিসগুলো আমরা দেখব, দেখে বিধি অনুসারে ব্যবস্থা নিব। হোলি উৎসব উদযাপন উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে দুই দেশের মধ্যে পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। হিলি কাস্টমস C&F এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মোহাম্মদ শাহিনুর ইসলাম মণ্ডল জানান, হোলি হলো হিন্দু সম্প্রদায়ের একটি উৎসব। দিনটি উদযাপন উপলক্ষে আজ ভারতে সরকারি ছুটি থাকায় সে দেশের ব্যবসায়ীরা পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। এ কারণে হিলি স্থলবন্দর দিয়ে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ভারতের মধ্যে পণ্য আমদানি রপ্তানি রাখা হয়। তবে বাংলাদেশ অংশে বন্দরে পণ্য লোড আনলোড সহ সকল কার্যক্রম স্বাভাবিক থাকবে। কাল ফের আমদানি রপ্তানি সহ সকল কার্যক্রম শুরু হবে। মধ্যপ্রাচ্য সংকটে জ্বালানি নিয়ে বাংলাদেশকে দেয়া অনেক প্রতিশ্রুতি বাতিল হওয়া সত্ত্বেও বিদ্যুৎ পরিস্থিতি অসহনীয় হবে না বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ। সাপ্লাই লাইন ঠিক না হওয়া পর্যন্ত মজুতকৃত জ্বালানি সাশ্রয় করে চালানোর পরামর্শ দেন তিনি। এদিকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রে করা চুক্তিতে নেতিবাচক কিছু প্রতিফলিত হয়নি। রিপোর্ট করছেন ফাহাদ মুহাম্মদ। মধ্যপ্রাচ্য সংকটের মধ্যে বাংলাদেশ সফরে এসেছেন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর। বুধবার সকালে সচিবালয়ে বৈঠক করেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সাথে। বৈঠক শেষে মন্ত্রী সাংবাদিকদের জানান, জ্বালানি সংকট থেকে উত্তরণে তা ব্যবহারে সাশ্রয় হবার কোনো বিকল্প নেই। পাশাপাশি মজুদ থাকা ডিজেল পাচার বন্ধে সীমান্তের নজরদারি বাড়ানো হয়েছে বলে জানান মন্ত্রী। যেটা আছে সেইটাকে সাশ্রয় করে আমরা চালানোর চেষ্টা করছি। যুদ্ধ দিন থাকবে তো অদিন তো এই ক্রাইসিস থাকবে। তারপরেও আমরা যাতে ঘুরে টুরে আনানো যায়, যেসব সোর্স আছে সেসব ট্যাপ করছি। আমরা স্পট পারচেসে গেছি, স্পট পারচেস সেরকম রেসপন্স পাচ্ছি না। আমরা সব মিলিয়ে এটা যুদ্ধ, তো ক্রাইসিস, তো আমরা বলতে পারো যে আমরা ক্রাইসিস ম্যানেজমেন্ট করছি এখন। এর আগে পল কাপুর বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে। বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী ব্রিফিংয়ে জানান, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের করা চুক্তিতে ইতিবাচক দিক রয়েছে, জানিয়ে দুদেশের ব্যবসা বাণিজ্য আরও এগিয়ে নিতে সম্মত হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ দুই সরকারের মধ্যে চুক্তি হয়েছে, এটা তো রাষ্ট্রীয় চুক্তি। আমাদের কাছে এখন পর্যন্ত সেরকম কিছু প্রতীয়মান হয় নাই। কোনো চুক্তি এন্ড অফ লাইফ না, জীবনের সর্বশেষ কিছু না। প্রত্যেকটা চুক্তিতে
সেলফ কেয়ারিং এর জন্য তার নিজস্ব কিছু ধারা থাকে, এবং সেখানে তো এরকম যদি কোনোদিন আমাদের কাছে কিছু প্রতীয়মান হয় যে এই ধারাটার সংযোজন, বিয়োজন, পরিবর্তন দরকার, সেখানে ফার্দার নেগোসিয়েশনের স্কোপ তো সবসময় রয়েছে। এজন্য আমার অনুরোধ হচ্ছে এটা নিয়ে এত উদ্বিগ্ন হবেন না দয়া করে। কিছু নন ট্যারিফ প্রতিবন্ধকতা দূর হলে বাংলাদেশে বিনিয়োগ করবে যুক্তরাষ্ট্র বলেও জানান বাণিজ্যমন্ত্রী। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা। বিগত সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ ও ব্যক্তিকরণ করেছিল, সে কারণে জনগণের কাছ থেকে তারা শাস্তি পেয়েছে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। দুপুরে চট্টগ্রাম প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। বলেন, বর্তমান সরকার দেশকে একটি প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্যে রেখে কাজ করছে। সমস্যা ও মব কালচার দিয়ে কোনো সমস্যা সমাধান করা যাবে না। সকল অপরাধকে বিচারে মুখোমুখি করার কথা জানান তিনি। গাজীপুরে রাহিম হত্যা মামলার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। ১৩ বছর বয়সী শিশুকে হত্যার পর গভীর শালবনে মাটি চাপা দিয়ে লাশ গুমের ঘটনায় ভিকটিমের বড় ভাই সহ ২ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি জয়দেবপুর বিকে বাড়ি পদ্মপাড়া এলাকায় শালবনের ভেতর থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রাহিমের বাবা নুরুল ইসলাম সদর থানায় সাধারণ ডায়েরি করলে তদন্তে নামে পুলিশ। তথ্য প্রযুক্তির ভিত্তিতে ৩ মার্চ ভোরে মির্জাপুর এলাকা থেকে ভিকটিমের বড় ভাই আলামিন হোসেন এবং তার সহযোগী আশিক আহমেদকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, পারিবারিক বিরোধের জেরে আলামিন তার বন্ধুদের নিয়ে রাহিমকে বনে ডেকে গলা টিপে হত্যা করা হয়। পরে লাশ গুমের উদ্দেশ্যে মাটি চাপা দেওয়া হয়। আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। চুয়াডাঙ্গার জীবননগরে জামায়াত কর্মী হত্যা মামলায় বিএনপি নেতাকে আসামি করায় তীব্র প্রতিবাদ জানিয়েছে উপজেলা বিএনপি। দুপুরে জীবননগর প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ প্রতিবাদ জানায়। এ সময় বক্তারা দাবি করেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটলেও রাজনৈতিক উদ্দেশ্যে বিএনপি নেতাকে মামলায় জড়ানো হয়েছে। সংঘর্ষের সময় মঈনুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। এই ঘটনা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানান। কৃষকের দুঃখ লাঘবে সিলেটের দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ উপজেলায় শুরু হয়েছে খাল খনন ও সংস্কার কর্মসূচি। পাইলট প্রকল্পে ৩ উপজেলার অন্তত ৪টি খাল খনন কাজের উদ্বোধন করেন সিলেট ৩ আসনের বিএনপির সংসদ সদস্য এম এ মালেক। এ সময় এলাকার কৃষক, কৃষি বিভাগ সহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খাল খননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসনে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি কয়েক হাজার পরিবার উপকৃত হবে বলে জানান সংসদ সদস্য। বর্ষা মৌসুমের আগে কাজ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি। আর এর মাধ্যমে কৃষি ও মৎস্য চাষে নতুন আশার আলো দেখছেন কৃষকরা। আমরা আশা করছি এই খাল খনন কর্মসূচি বাস্তবায়ন হচ্ছে, ইনশাল্লাহ হবে, এবং এটাতে কৃষকরা বেনিফিট পাবে এবং আমরা কৃষকরা তার আনন্দ ফিরিয়ে পাবে এবং এই খরার মৌসুমে এখানে মাছও পাওয়া যাবে। খুলনা জনদুর্ভোগ কমাতে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। সকালে সোনাডাঙ্গা বাইপাস সড়কে ট্রাক স্ট্যান্ড কাজের অগ্রগতি দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। নির্দিষ্ট সময় পার হওয়ার পরও কাজ শেষ না হওয়ার ঠিকাদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন তিনি। খুলনা শিপইয়ার্ড সড়ক ২ যুগে সংস্কার ও সম্প্রসারণ কাজ এবং গল্লামালী নির্মাণাধীন ঝুলন্ত ব্রিজ কাজ পরিদর্শন করেন এবং দ্রুত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। যুক্তরাষ্ট্র যতদিন শান্তির পথে না আসবে ততদিন যুদ্ধ অব্যাহত রাখবে ইরান। তবে আলোচনা করতে চাইলে ইরান প্রস্তুত আছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। জানান, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো দেশ নিজেদের চাওয়া পাওয়ার জন্য যুদ্ধ বেছে নেওয়া বেআইনি, কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সব আইন লঙ্ঘন করে ইরানের ওপর হামলা করেছে। তারা যদি ইরানকে ভেনেজুয়েলার মতো মনে করে সেটা হবে তাদের ভুল ধারণা। বাংলাদেশ সরকার বিবৃতির মাধ্যমে ইরানের প্রতি সহমর্মিতা জানানোয় কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ইরানে কতজন বাংলাদেশি আছে তার সঠিক তথ্য নেই জানিয়ে তিনি বলেন, ইরানিদের মতোই প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় গুরুত্ব দিচ্ছে তেহরান। এবারে অন্য প্রসঙ্গ। পহেলা বৈশাখের মধ্যেই সরকার পরীক্ষামূলকভাবে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে এমনটা জানিয়েছেন কৃষি, মৎস্য এবং প্রাণী সম্পদ মন্ত্রী। অন্যদিকে বন, পরিবেশ এবং জলবায়ু মন্ত্রী জানিয়েছেন মে মাসে উদ্বোধন হবে আগামী 5 বছরের জন্য 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচি। হাসান মাহমুদের রিপোর্ট। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে কৃষক কার্ড চালুর বিষয়ে গঠিত কমিটির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে প্রান্তিক কৃষকদের কৃষি উৎপাদন, উপকরণ এবং সার, বীজ, কীটনাশকের মতো পণ্যসহ কৃষি বিষয়ক সকল সুবিধা দিতে দ্রুত কৃষক কার্ড চালুর বিষয়ে আলোচনা হয়। প্রাথমিকভাবে 9টি উপজেলায় পরীক্ষামূলক কৃষক কার্ড চালু হচ্ছে এপ্রিলের মধ্যভাগে। আমরা আশা করছি যে ইনশাআল্লাহ পয়লা বৈশাখের মধ্যে আমরা শুরু করতে পারবো। এটা কি আপনারা সারা দেশে করবেন না কোনো পাইলট বেসিসে করবেন? পাইলট যাবে এখন 8টা 9টা উপজেলার মধ্যে যাবে, 9টা উপজেলা, 9টা ইউনিয়নের 9টা ডিভিশন, ওইভাবে আর কৃষক যারা প্রান্তিক কৃষক আছে, একেবারে প্রান্তিক কৃষক, তাদেরকে কিছু বেনিফিট দেবো। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে তার সচিবালয় কার্যালয়ে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ সংক্রান্ত সভা এবং সেলের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা বৈঠক। বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রী জানান, মে মাসেই শুরু হচ্ছে বৃক্ষরোপণ কর্মসূচি। প্রতি বছর 5 কোটি বৃক্ষরোপণ করব। সেটার পূর্ণ পরিকল্পনা কিভাবে করা যাবে, কারণ মে মাস থেকে আমাদের এই বৃক্ষরোপণ শুরু। তো আমরা চাচ্ছি যে এবছরই আমরা যেন 5 কোটি পূরণ করতে পারি। যদি আপনি 100টা গাছ লাগান তাহলে 30টা গাছ কিন্তু নষ্ট হবে বিভিন্ন কারণে। তো নেক্সট ইয়ারে সেটাকে আমরা নতুন করে করার জন্য ওই 30টা যেন রিপ্লেসমেন্ট আমরা করি। মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সাথে এক বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালুর নির্দেশনা দেন। এছাড়া এদিন প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আনসার ও ভিটিপির মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোত্তালেব সাজ্জাদ মাহমুদ। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি কাজ না করলে আলোচনার পথ খোলা আছে। এই চুক্তিতে বাংলাদেশ কোনো বিপদে পড়তে যাচ্ছে না। ঢাকায় সফররত মার্কিন যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদেরকে এসব কথা বলেন তিনি। ইরান সংকট সমাধানে যুক্তরাষ্ট্রের প্রতি বাংলাদেশ আহ্বান জানিয়েছে বলে জানান ডক্টর খলিলুর রহমান। মন্ত্রী বলেন, যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি হুট করে নির্বাচনের 3 দিন আগে হয়নি, বরং 1 বছর ধরে ধারাবাহিকভাবে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হয়। এই চুক্তি সবার আগে বাংলাদেশ নীতির সঙ্গে সাংঘর্ষিক নয়। বৈঠকের বিষয়ে তিনি জানান, 2 দেশের স্বার্থ সম্পৃক্ত বিষয় ছাড়াও বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে কথা হয়েছে। যুক্তরাষ্ট্রে অবস্থানরত বৈধ কাগজপত্রহীন বাংলাদেশিদের সম্মানের সঙ্গে ফিরিয়ে আনার প্রক্রিয়া সহজ করা এবং রোহিঙ্গা ইস্যু সমাধানে যুক্তরাষ্ট্র সহযোগিতা করবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। মধ্যপ্রাচ্যের সংকট নিয়ে আলোচনা হয়েছে। এই যুদ্ধের যে অর্থনৈতিক প্রতিক্রিয়া হবে সেটা বহন করা দুঃসাধ্য। আমরা তাকে বলেছি যত দ্রুত সম্ভব আলোচনার মাধ্যমে এবং কূটনীতিকে একটা অপরচুনিটি দিয়ে এই সংঘাত, এই সমস্যা যেন সমাধান করার জন্য তারা প্রচেষ্টা করেন। জুলাই গণঅভ্যুত্থানের সময় ইন্টারনেট বন্ধ করে হত্যাযজ্ঞ চালানোর অভিযোগে দায়ের করা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর পুত্র সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে প্রথম সাক্ষীর সাক্ষ্য এবং জেরা সম্পন্ন হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1 মামলার প্রথম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন বিশেষ তদন্ত কর্মকর্তা এবং প্রসিকিউটর তানভীর হাসান জোহা। প্রতিমন্ত্রী মহোদয় সবসময় একটি কথা আমাদেরকে বলেছিলেন, সাবেক প্রতিমন্ত্রী মহোদয়, তিনি বলেছিলেন যে অলওয়েজ উনি যে কোনো স্টেপিং আসলে সাবেক প্রধানমন্ত্রী এবং বিশেষ করে ইমিডিয়েটলি ওনাকে রিচ করতে না পারলে পরে আমাদের সাবেক উপদেষ্টা সাথে উনি সবসময় যোগাযোগ করে প্রতিটা স্টেপিং এবং সোশ্যাল মিডিয়া মনিটরিং এবং ব্লগ কন্টেন্ট এইসব বিষয়গুলো উনি বিবৃত দিয়েছেন। তো সুতরাং আমি যা মনে করি আমাদের যে পর্যন্ত আমাদের তথ্যপত্রে আছে সে তথ্যপত্রের মাধ্যমে সজীব ওয়াজেদ, সাবেক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং তাদের এই ইন্টারনেট শাটডাউন এবং এই হত্যাযজ্ঞে তারা সহায়ক সম্পর্ক ছিলেন। উনি যে সাক্ষ্য দিয়েছেন সেখানে ওনার যে জব্দ তালিকার স্বাক্ষর এবং ডকুমেন্টস, সেখানে তার স্বাক্ষরের মিল নেই। এবং উনি যে সাক্ষ্য দিয়েছেন জনাব জুনায়েদ আহমেদ পলকের বিরুদ্ধে, সেই সাক্ষ্যকে আমরা প্রপারলি যুক্তি খণ্ডন করে জনাব জুনায়েদ আহমেদ পলককে আমরা নির্দোষ প্রমাণ করতে পারবো বলে আমাদের দৃঢ় বিশ্বাস।
অপচয় রোধ করে বিগত সরকারের ভোগবাদী মডেল থেকে বেরিয়ে বিনিয়োগ ব্যবস্থায় রূপান্তরে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। অর্থনীতির গতিশীলতা বাড়াতে নতুন সরকারের রাজস্ব নীতিতে পরিবর্তন আনা জরুরি বলে মনে করেন অর্থনীতিবিদরা। আর কর্মসংস্থান তৈরি এবং বিনিয়োগে গতি ফেরাতে সুদহার কমিয়ে বেসরকারি খাতে ঋণ প্রবাহ বাড়ানোর তাগিদ ব্যবসায়ীদের। সেন্টারের সিপিডি আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলেন তারা। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর ব্র্যাক সেন্টারে সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি অর্থনৈতিক উন্নয়নে নতুন সরকারের স্বল্প থেকে মধ্যমেয়াদী অগ্রাধিকার বিষয় নিয়ে গোলটেবিল বৈঠকের আয়োজন করে। এই সময় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সামষ্টিক অর্থনীতির গতি প্রকৃতি তুলে ধরে বেশ কিছু সুপারিশ উপস্থাপন করা হয়। ইনভেস্টমেন্ট ক্লাইমেটটাকে উন্নত করতে হবে, সেখানে যে ধরনের রেগুলেশনস, রুলস এন্ড রেগুলেশনস আছে সেগুলো আরও বেশি ট্রান্সপারেন্ট এবং সর্বোপরি রাজনৈতিক স্থিতিশীলতাটা সবসময় বজায় রাখতে হবে আমরা দেশি এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণ করার জন্য। আলোচনায় ব্যবসায়ী নেতারা উচ্চ সুদহার সহ ব্যাংক ঋণের জটিলতা, বিনিয়োগে স্থবিরতা ও জ্বালানি সংকট নিরসনের আহ্বান জানান। যারা টাকা নিয়ে ব্যবসায় বিনিয়োগ করে নাই তাদের বিরুদ্ধে সরকারকে কঠোর হস্তে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, না হলে কিন্তু ইকোনমি এই জায়গায় ভালো জায়গায় আসবে না। 350টা গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 50-এর অধিক টেক্সটাইল মিল বন্ধ হয়ে গেছে। এই টেক্সটাইলগুলো এক একটা 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট, কিন্তু সে বন্ধ হয়ে গেছে মাত্র 200 কোটি টাকার জন্য। আপনি তাকে রিঅ্যাসেস করেন। অর্থনীতিবিদরা বলেন, কর্মসংস্থান তৈরিতে বেসরকারি খাতের বিনিয়োগ বাড়াতে হবে, পাশাপাশি মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাজস্ব আদায় বাড়ানোরও তাগিদ দেন তারা। টার্গেটেড গ্রুপকে সাপোর্ট দিতে হবে। এসেনশিয়াল কিছু কমোডিটির ক্ষেত্রে আমরা ফিসক্যাল স্পেস ইউজ করে ব্যবস্থা নিতে পারি, কিন্তু ইন জেনারেল ইনফ্লেশন কমায় রাখার যে চেষ্টাটা এটা মানে আর করা উচিত হবে না। সামনের দিনের যে ডেটগুলো নিতেই হবে, কিন্তু সেগুলো কনসেশনাল তো হতেই হবে, তার সাথে সাথে একেবারে যেখানে না নিলেই নয় এবং যেখানে হাই ইকোনমিক এবং হিউম্যান রিটার্নস আছে সেই জায়গাটাতে শুধু আমরা ডেটটা নিতে পারব। 2035 সালের মধ্যে কর জিডিপির অনুপাত 15% নিয়ে যাওয়া সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির। আমাদের লক্ষ্যমাত্রা হচ্ছে যে 1 সিটিজেন 1 কার্ড, যার ফলে আপনার এইটা ছাড়া কিন্তু লিকেজ করা যাবে না। আমাদের বড় ফিসক্যাল পলিসির বড় সমস্যা হচ্ছে কিন্তু লিকেজ, এবং সেটা যদি আমরা কমাতে পারি তাহলে যেটা হবে গণদ্রব্য তথা পাবলিক গুডসের ক্ষেত্রে আমরা অনেক বেশি যেতে পারবো। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। সংসদকে জনকল্যাণমুখী করে তুলতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন চিফ হুইপ এবং বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম মনি। সকালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং জিয়ারত শেষে একথা বলেন তিনি। প্রধানমন্ত্রী দেশবাসীকে যে প্রতিশ্রুতি দিয়েছে তা বাস্তবায়নে সংসদ কার্যকর ভূমিকা পালন করবে জানিয়ে নুরুল ইসলাম মনি বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে গণতান্ত্রিক সরকার, তাই দেশবাসী যে আস্থা রেখে ভোট দিয়েছে তার মর্যাদা রক্ষা করা হবে আগামীতে। প্রধানমন্ত্রী তারেক রহমান যাতে ভালো কাজ করতে না পারেন সেজন্য ইসলামের শত্রুরা নানা ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, শহীদ জিয়া এবং খালেদা জিয়ার মতো তারেক রহমানও আলেমদের পক্ষে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে পবিত্র মাহে রমজান উপলক্ষে ছাত্রদলের আয়োজনে হিফজুল কোরআন এবং কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠানে অংশ নিয়ে ধর্মমন্ত্রী জানান, কওমি মাদ্রাসাকে সার্বিক সহায়তা করা হবে যাতে তারা কোরআনের আলো ছড়িয়ে দিতে পারে। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ধর্মমন্ত্রী। দালালদের দৌরাত্ম্য রোধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে কথা জানান তিনি। রোগীদের অন্য হাসপাতালে ভাগিয়ে নেওয়া বন্ধ করা হবে বলেও জানান মন্ত্রী। হাসপাতালগুলোতে স্বাস্থ্যকর্মীর সংখ্যা কম বলে জানান তিনি। হাসপাতালগুলোতে ঔষধ সরবরাহ বাড়ানোর বিষয়ে সরকার গুরুত্ব দেবে বলেও জানান তিনি। আমরা শুনেছি আমরা দালাল বা ট্রলি বিক্রি করা যে কাজগুলো, যেমন ওই দিন পঙ্গুতে হয়েছে, একটা অফিস অর্ডার হয়েছে, আমরা এগুলি কঠোর হস্তে দমন করব। মেডিসিন সব পাচ্ছে না রোগীরা, এটা একটা কমপ্লেন আছে। আমাদের আরও অনেক বেশি অ্যাকোমোডেশনের দরকার, আরও অনেক বেশি ডাক্তারের দরকার, যে জিনিসটা আমাদের অপ্রতুলতা আছে।
বাংলাদেশ সফরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে 15 সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি। দলের সুযোগ পেয়েছেন 6 জন নতুন মুখ। ঘোষিত দল থেকে বাদ পড়েছেন সাবেক অধিনায়ক বাবর আজম, নেতৃত্বে থাকছেন বামহাতি পেসার শাহিন আফ্রিদি। দলের জায়গা নতুন মুখ ক্রিকেটাররা হলেন আব্দুল সামাদ, সাদাকাত, মোহাম্মদ গাজী ঘোরি, সাদ মাসুদ, সাহেবজাদা ফারহান এবং শামিল হোসেন। সিরিজটি শুরু হবে 11 মার্চ। 3টি ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে। সবশেষ ওয়ানডে সিরিজে বাবর আজম একটি সেঞ্চুরি হাঁকিয়ে 50 ওভারের ফরম্যাটে নিজের ফর্মের জানান দিয়েছিলেন, কিন্তু এই টি-20 বিশ্বকাপের প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে পারেননি। এই আসরে 6 ম্যাচে 112.34 স্ট্রাইক রেটে করেন মাত্র 91 রান।